এবং ময়মনসিংহে তার নামের মধ্যে তার পরিচয় বহন করে। ময়মনসিংহ বাংলাদেশের ফুটবল দলের অধিনায়কের মতো ছেলে জন্ম দিয়েছে। ময়মনসিংহ বাংলাদেশের সাবেক ক্যাপ্টেন সাইলেন্ট কিলার খ্যাত মাহমুদুলের মতো রিয়াদের মতো লোক জন্ম দিয়েছে। ময়মনসিংহকে ভালোবেসে আমাদের জাতীয় কবি নজরুল ইসলাম ময়মনসিংহে এসে তিনি অবস্থান করেছে। কি বলো? সুতরাং ছোটবেলা একটা কবিতা বলেছিলাম যে নামের বড়াই করো না তো নাম দিয়ে কি হয়, নামের মাঝে পাবে না তো সকলের পরিচয়। আজকে ময়মনসিংহে এসে বলতে ইচ্ছে করছে যে নামের বড়াই করো তোমরা, নাম দিয়ে সব হয়, নামের মাঝে পাবে ময়মনসিংহের পরিচয়। আমি আজকে সর্বপ্রথম অভিবাদন জানাই বাংলাদেশ ছাত্র শিবিরকে। আমরা সবসময় দেখতে পাই আজকে যে চমৎকার আয়োজন তারা করেছে। আমরা সবসময় দেখতে পাই আমাদের দেশে যারা বেশি গাইতে জানে তাদের জন্য খুদে গতরাজ আয়োজন করা হয়, যারা নাচতে জানে তাদের জন্য বাংলা ডান্স আয়োজন করা হয়, যারা হাসতে জানে তাদের জন্য হাসো মিরাক্কেল আয়োজন করা হয়। কিন্তু যারা মেধাবী তাদের জন্য বড় কোনো উদ্যোগ আমরা দেখি না। অর্থাৎ দিস ইজ এ হিস্টোরিক্যালি ট্রুথ। ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য সোসাইটি, ইফ ইউ ওয়ান্ট টু চেঞ্জ দ্য কান্ট্রি, ইউ হ্যাভ টু এনকারেজ, ইউ হ্যাভ টু ইন্সপায়ার দ্য ট্যালেন্টেড স্টুডেন্ট। চাইনিজ একটা কথা বলে যে তুমি যদি 1 বছরের ফলাফল চাও তাহলে তুমি মাছ চাষ করো, তুমি যদি 10 বছরের ফলাফল চাও তাহলে তুমি গাছ রোপণ করো, তুমি যদি 100 বছরের ফলাফল চাও তাহলে মানুষ চাষ করো। আজকে বাংলা ইসলামী ছাত্র শিবির মানুষ চাষ করার জন্য যে বড় উদ্যোগ গ্রহণ করেছে, আমরা এটা করতালির মাধ্যমে তাদেরকে অভিবাদন জানাই। সাথে সাথে তোমরা যারা শিক্ষার্থী আছো আমি তোমাদের কংগ্রেচুলেট জানাচ্ছি। তোমরা বাংলাদেশের এবারের পরীক্ষার যে রেজাল্ট, এবারের পরীক্ষার রেজাল্ট দেখে আমার মনে হয়েছে ইতিপূর্ব 16 বছর আমরা দেখেছি বাংলাদেশে এ প্লাস দেয়া হতো, এবার প্রথম আমার মনে হয়েছে এ প্লাস পাওয়া লেগেছে তোমাদের। এই জন্য আগের এ প্লাস আর বর্তমানে এ প্লাস, তোমরা যারা এবার এ প্লাস পেয়েছো আমার মনে হচ্ছে তোমরা ডাবল এ প্লাস পেয়েছো। আমাদের গত 15-16 বছর আমাদের শিক্ষা ব্যবস্থাকে যেভাবে ধ্বংস করা হয়েছে, ইউনিভার্সিটি আফ্রিকার গেট বড় করে লেখা আছে তুমি যদি কোনো জাতিকে ধ্বংস করতে চাও সে জাতির শিক্ষা ব্যবস্থার মধ্যে তুমি দুর্নীতি প্রবেশ করো। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ডাক্তার তৈরি হয় ভুল চিকিৎসা করে লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো ইঞ্জিনিয়ার তৈরি হয় সেই ভুল বিল্ডিং তৈরি করে বিল্ডিং দোষে লক্ষ মানুষ মারা যাবে। সেই শিক্ষা ব্যবস্থা যদি কোনো রাজনীতিবিদ তৈরি হয় সেই রাজনীতিবিদ তার দেশের নীতিটা ভুল নীতি তৈরি করে দেশকে রসাতলে নিয়ে যাবে। সুতরাং আমাদের শিক্ষা ব্যবস্থাকে এ প্লাস দেওয়ার মাধ্যমে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করেছে 15-16 বছর। নতুন বাংলাদেশের নতুন স্বাধীনতায় আমরা যে শিক্ষা ব্যবস্থা শুরু হয়েছে তোমাদের হাত ধরে আমাদের শিক্ষা ব্যবস্থার নতুন যাত্রা শুরু হবে ইনশাআল্লাহ। আমি তোমাদেরকে কংগ্রেচুলেট জানাচ্ছি আবারও। সাথে সাথে তোমাদেরকে স্মরণ করে দিতে চাই প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, you must mind it, this is the beginning. You must mind it, this is the beginning. This is the very very beginning of your journey. তোমাদের জীবন মাত্র শুরু হয়েছে। You have to compete not only managing city, you have to compete all over the country, you have to compete all over the world. You have to truly think you are global citizen. পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে, পৃথিবীটা একটা বিশ্বগ্রামে পরিণত হয়েছে। এই বিশ্বগ্রামের মধ্যে তুমি যদি মনে করো ময়মনসিংহ শহরে তুমি কম্পিটিশন করবে তাহলে তুমি ভুল করবা। ইউ হ্যাভ টু থিঙ্ক বিয়ন্ড বাংলাদেশি বর্ডার। তোমাকে বাংলাদেশের বর্ডারের বাইরে চিন্তা করতে হবে। সে চিন্তা করার আগে প্রথমে তোমাকে জানতে হবে। উপমহাদেশের সেরা কবি ফরিদুদ্দীন বলেছেন উনসু মাতলু বেদা হাত দরগাহা হার তুরিবু বাজে গোখুদ দেশা। বলছে পৃথিবী তোমাকে খুঁজে বেড়াচ্ছে, তুমি সে ব্যক্তি, তুমি তোমাকে খুঁজে বের করো। তুমি তোমাকে জানো। সক্রেটিস বলেছেন নো থাইসেলফ, তুমি তোমাকে জানো। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াফি আনফুসিকুম, তুমি নিজেকে জানো। তুমি যদি নিজেকে না জানো তাহলে তুমি সবসময় মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছেন। আজকে আমরা দেখতে পাই আমাদের দেশে আত্মহত্যার হার বেড়ে যাচ্ছে। তোমাদের ময়মনসিংহে গত বছর প্রায় 35 জন শিক্ষার্থী আত্মহত্যা করেছে। তার মানে আত্মহত্যার মূল কারণ হচ্ছে আমাদের শিক্ষার্থীরা আমরা অল্পতে হতাশ হয়ে যাই। আমরা মনে করি আল্লাহ তাআলা আমাকে অনর্থক সৃষ্টি করেছেন। অথচ বিজ্ঞান বলে একটা মানুষ সর্বোচ্চ 21 দিন না খেয়ে থাকতে পারে। একটা মানুষ 3 দিন পানি না খেয়ে থাকতে পারে।
একটা মানুষ 3 মিনিট সর্বোচ্চ শ্বাস প্রশ্বাস নিয়ে না নিয়ে থাকতে পারে। আমরা প্রতি মিনিটে প্রায় 7 থেকে 8 কেজি আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি, এবং বলা হয় তাকে প্রতিদিন প্রায় 11 থেকে 12,000 লিটার আমরা অক্সিজেন গ্রহণ করে থাকি। এবং আমাদের যে ফুসফুস আছে, সেই ফুসফুস মাত্র 550 লিটার পিওর বাতাস গ্রহণ করে। বলা হয় তাকে এই যে 550 লিটার, এটাকে যদি সিলিন্ডারাইজ করা হয় তাহলে এটার দাম হবে 18 লক্ষ টাকা। তার মানে আল্লাহ তাআলা তোমার পিছনে প্রতিদিন 18 লক্ষ টাকা খরচ করেন। দিল্লিতে তোমরা দেখেছো, দিল্লির বাতাস এত বেশি দূষণ, দিল্লির মানুষ প্রতিদিন চাকরি শেষ করে তারা তাদের একটা অক্সিজেন বার আছে, সেই অক্সিজেন বারে গিয়ে 1000 রুপি দিয়ে তারা শুদ্ধ বাতাস গ্রহণ করে তারপরে বাসায় যায়। তো সুতরাং আজকে তোমার পিছনে আল্লাহ তাআলা 18 লক্ষ টাকা খরচ করছেন। এরপর তুমি বলো তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ওয়ামা খালাকনাস সামা ওয়াল আরদা, আমি আসমান এবং জমিনে যা কিছু সৃষ্টি করেছি, ওয়ামা বাইনাহুমা বাতিলান, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি, কোনো কিছু আমি অনর্থক সৃষ্টি করিনি। অথচ তুমি মনে করো তোমাকে আল্লাহ তাআলা অনর্থক সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেননি। এই জন্য তোমার সম্বন্ধে তোমাকে জানতে হবে। প্রথমে তোমরা জানো আমাদের 2006 সালে আমাদের একটা অপটিক্যাল ফাইবার স্টেশন করা হয়েছে কক্সবাজারে। একটা তার অপটিক্যাল ফাইবার কেবল, এটা স্পেন হয়ে, পর্তুগাল হয়ে, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন হয়ে আমাদের কক্সবাজারের সাথে যুক্ত হয়েছে। অপটিক্যাল ফাইবার কেবল একটা তার, মাত্র 17,000 কিলোমিটার একটা তার। সে তার দিয়ে আজকে বিশ্ব জগৎ আমাদের হাতের মধ্যে চলে আসছে, পুরো পৃথিবীটা আমাদের হাতের মধ্যে চলে আসছে। আজকে আমেরিকা কি হচ্ছে আমরা ময়মনসিংহ শহর থেকে দেখতে পাচ্ছি। ময়মনসিংহ শহরে কি হচ্ছে আমরা আমেরিকা থেকে দেখতে পাচ্ছি, শুধুমাত্র এই অপটিক্যাল ফাইবার কেবলের কারণে। বিজ্ঞান বলে আমাদের মাথার মধ্যে 2 কোটি নার্ভ আছে, 2 কোটি তার আছে। বলা হয় একটা তারকে যদি আরেকটা তারের সাথে লাগানো হয় তাহলে 2 লক্ষ কিলোমিটার হবে তার দূরত্ব। তাহলে মাত্র 17,000 কিলোমিটার তার দিয়ে পুরো পৃথিবীটা আমাদের হাতের মধ্যে চলে আসছে। 2 লক্ষ কিলোমিটার তার আল্লাহ তাআলা তোমার মাথার মধ্যে দিয়ে দিয়েছে। এটার মাধ্যমে পুরো বিশ্ব জগৎ তোমার হাতের মুঠোর মধ্যে চলে আসবে। তোমার ধারণা আছে বিশ্ব জগৎ সম্বন্ধে? এই পৃথিবীর আয়তন হচ্ছে 52 কোটি বর্গ কিলোমিটার। এখানে 7টা মহাদেশ, 8টা মহাসাগর আছে। এই 52 কোটি বর্গ কিলোমিটার পৃথিবীটাকে আমরা যে সূর্যটা দেখতে পাই, এই সূর্যের মধ্যে যদি ঢুকিয়ে দেওয়া হয় তাহলে 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। 13 লক্ষ পৃথিবী ঢুকিয়ে দেওয়া সম্ভব। আল্লাহ তাআলা বলেছে সূর্য একটা নক্ষত্র। আল্লাহ তাআলা বলেছেন আমি মিলিয়ন মিলিয়ন নক্ষত্র বিশ্ব জগতের মধ্যে আছে। সে বিশ্ব জগতের মধ্যে আল্লাহ তাআলা তোমাকে বলেছে তুমি হচ্ছে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব। তোমাকে আল্লাহ তাআলা কোরআন বলেছে কুনতুম খায়রা উম্মাহ, তুমি হচ্ছে সেরা জাতি। ইউ আর দ্য নোবেলেস্ট নেশন, ইউ আর দ্য বেস্ট নেশন। আল্লাহ তাআলা বলেছে বিশ্ব জগতে যা কিছু আছে আমি সবকিছু তোমার জন্য সৃষ্টি করেছি। আর তোমাকে আমি সৃষ্টি করেছি ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই বিশ্ব জগতে যা আছে সবকিছু তোমার জন্য। আই ক্রিয়েটেড ফর এভরিথিং ফর ইউ এন্ড ইউ ক্রিয়েটেড অনলি ফর মাই ওয়ারশিপ। আল্লাহ শুধু আমাদেরকে সৃষ্টি করেছে শুধুমাত্র তার ইবাদত করার জন্য। সুতরাং আগে আমাদের সম্বন্ধে জানতে হবে, আগে আমাদের অবস্থাটা আমাদের জানতে হবে। আমি কয়েকদিন আগে একটা বই পড়লাম, তোমরা মাইক্রোসফটে পড়েছিল, বিল গেটস তিনি একটা বই লিখেছেন রোড অ্যাহেড। এই বইয়ে তিনি তার মা মেরি ম্যাক্সওয়েল তাকে ছোটবেলায় 4টি পরামর্শ দিয়েছিলেন। সেই 4টি পরামর্শ খুব চমৎকার ভাবে বিল গেটস লিখেছেন বইয়ের মধ্যে। বিল গেটস বলেছেন এই 4টি পরামর্শ ছিল আমার জীবনের জন্য সবচেয়ে বড় পাথেয়। তার মা বলেছেন তোমাকে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হইতে হবে। দ্বিতীয় হচ্ছে ড্রিম বিগার, তোমার স্বপ্ন হবে বড়। 3 নম্বর হচ্ছে ইউ মাস্ট বি ইন্ডাস্ট্রিয়াস, তোমাকে পরিশ্রম করতে হবে প্রচুর। চতুর্থ হচ্ছে রিড বুক, প্রচুর বই পড়বা। তোমরা জানো বিল গেটস অক্সফোর্ডের ছাত্র ছিল এবং অক্সফোর্ডের ড্রপ আউট স্টুডেন্ট ছিলেন। তিনি যখন অক্সফোর্ডে ভর্তি হন তখন তিনি দেখলে তাকে অফিসিয়ালি কম্পিউটার ব্যবহার করার জন্য, বড় বড় কম্পিউটার ছিল তখন, তাকে ব্যবহার করার জন্য দেওয়া হয়েছে। সে দেখে যে অফিসিয়ালি আমাকে ব্যবহার করতে হবে, সে বলল যে না, আমি অফিসে বসে ব্যবহার করব না, আমি এমন একটা কম্পিউটার আবিষ্কার করব যে কম্পিউটারটা ঘরে বসে ব্যবহার করা যাবে। পরে ইউনিভার্সিটি থেকে চলে এসে সে প্রায় 20 ঘন্টা প্রোগ্রামিং করে মাইক্রো কম্পিউটার আবিষ্কার করে তার বন্ধুরা ইউনিভার্সিটিতে শেষ করে পরবর্তীতে তার মাইক্রোসফটে গিয়ে জব নেয়।
তার মানে ইউ হ্যাভ টু বি এক্সেপশনাল, তোমাকে ব্যতিক্রম হতে হবে। আগে বলা হতো নলেজ ইজ পাওয়ার, এখন বল নলেজ ইজ পাওয়ারলেস উইদাউট স্কিল। দক্ষতা বিন নলেজের কোনো ভ্যালু নেই। আগে জেনারেল জিকের যোগ ছিল, জেনারেল নলেজের যোগ ছিল, এখন হয় নট ফর জিকে, ইটস ফর এসকে, স্পেশাল নলেজ অর্জন করতে হবে তোমাকে। আজকে দেখো বাংলাদেশে বর্তমানে 10 থেকে 15 লক্ষ শিক্ষিত বেকার আছে, অনার্স মাস্টার গ্রাজুয়েটেড বেকার আছে। শুধুমাত্র বেকারের মূল কারণ হচ্ছে দক্ষতার অভাব। তোমাকে এমন একটা দক্ষতা অর্জন করতে হবে যে দক্ষতাটা 10 জন থেকে তোমাকে পার্থক্য করে দিবে, 10 জন তোমার বন্ধু থেকে তোমাকে পার্থক্য করবে, এমন একটা দক্ষতা অর্জন করতে হবে। অ্যাপল কিছুদিন আগে আমি তার আর্টিকেল করলাম, অ্যাপল তার আর্টিকেলে বলেছে যে আমাদের অ্যাপলে যারা চাকরি করে তার মধ্যে 50% তাদের কোনো সার্টিফিকেট নেই, তারা 50% আমার অ্যাপলে জব করে। আজকে যে ফেসবুক সোশ্যাল মিডিয়া আমরা লাভজাক করি, সেই ফেসবুকের মার্ক জুকারবার্গ তিনি হার্ভার্ড থেকে ড্রপ আউট হয়েছেন, পড়াশোনা শেষ করতে পারেননি। তো সুতরাং তুমি যদি শুধু সার্টিফিকেটের পিছনে দৌড়াও তাহলে তুমি ভুল করবা। তোমাকে দক্ষতা অর্জন করতে হবে। আমার খুব আজকে বাংলা ইসলামী ছাত্র শিবিরের প্রোগ্রাম থেকে আমার খুব মনে পড়ছে তোমাদের থেকে যে 15-20 বছর আগে তোমাদের মতো এভাবে এ প্লাস পেয়েছিলাম, এত সুন্দর একটা চমৎকার আয়োজনে ছাত্র শিবির আমাদেরকে অন্তর্ভুক্ত করেছিল। সেদিন সেই প্রোগ্রামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ভাই আসছিলেন মেহমান হিসাবে। আমি সেদিন তাকে প্রশ্ন করেছিলাম প্রোগ্রাম শেষে যে ভাইয়া, আপনাকে দেখে আমার মনে হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাই। আমি যে অজপরা গ্রামে থাকি সেখান থেকে স্বপ্ন দেখা যদিও ভুল, তারপরেও আপনাকে দেখে আমার মনে হলো আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হব। তখন তিনি আমাকে একটা কথা বলেছেন, কোট এন্ড আনকোট করে কথাটা আমি বলছি। সেদিন ওই কথাটা আমার কাছে পুরোপুরি সত্য মনে হয়নি। তিনি আমাকে বলেছে, তুমি যে শিক্ষা প্রতিষ্ঠানে আছো সেই শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি তোমাকে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে তোমাকে ভর্তি হতে হবে। আমি খুব অবাক হলাম যে ভাইয়া একাধারে আমি 2টা প্রতিষ্ঠানে পড়বো? বলছে হ্যাঁ, তোমাকে আরেকটি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে হবে। আমি বললাম সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম কি? তিনি বললেন সেই শিক্ষা প্রতিষ্ঠানের নাম হচ্ছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। তা আমি ওনার কথাটা সেদিন সত্য মনে হয়নি। আমরা যখন এসএসসি শেষ করলাম আমাদের 2-3 মাস আমাদের বন্ধ ছিল। তখন শিবির আমাদেরকে ইনভাইট করলো, আসো ইংলিশ ফাউন্ডেশনের কোর্সের ব্যবস্থা করেছি তোমার জন্য, তুমি আসো। আমাদের ইংলিশ ফাউন্ডেশন কোর্সের মাধ্যমে 2 মাস আমাদেরকে ইউটিলাইজ করার জন্য সুযোগ করে দেয় শিবির। এরপরে যখন ইন্টারে ভর্তি হওয়ার পর শিবির আমাদের সামনে একাডেমিক কোচিং নিয়ে আসলো যে আসো তোমার জন্য। প্রথমে আমাদেরকে নবীন বরণের মাধ্যমে আমাদেরকে বরণ করে নেয়। বরণ করে যখন নিচ্ছিল তখন মনে হচ্ছিল আমরা অনেক গুরুত্বপূর্ণ মানুষ, কারণ যেখানে নতুন কোনো কলেজে গেলে কলেজকে র্যাক দেওয়া হয় সেখানে আমাদেরকে বরণ করে নিচ্ছে। তারপর আমাদের জন্য একাডেমিক কোচিং সেন্টার নিয়ে আসলো, তোমার জন্য একাডেমিক কোচিং সেন্টার আছে, তুমি আসো ভর্তি হও, তোমার রেজাল্টটা তুমি মেক শিওর করো। ইন্টারে এ প্লাস পাওয়ার পরে আমাদেরকে বললো তুমি যদি মেডিকেলে যেতে চাও তাহলে ইউ হ্যাভ রেটিনা মেডিকেল কোচিং, তুমি যদি বিশ্ববিদ্যালয়ে যেতে চাও ইউ হ্যাভ দ্য ফোকাস অ্যাডমিশন কোচিং। পরবর্তীতে গ্রাম থেকে আমাদেরকে নিয়ে ঢাকাতে এনে ফোকাসে ভর্তি করে দেওয়া হয়। সেদিন ফোকাসে প্রথম দিন যেদিন ক্লাসে গিয়েছিলাম সেদিন ফোকাসের বড় ভাই আমাকে বললো তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চাও তাহলে তোমাকে প্রথমে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখে আসতে হবে। সেদিন আমি বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় দেখতে গিয়েছিলাম, সিচুয়েশন হলে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর শিবিরের সভাপতি ছিলেন তৎকালীন শিবিরের সভাপতি ছিলেন সিচুয়েশন হলে মামুন ভাই আমার নামে। তিনি আমার বলে, মামুন তোমার নামও মামুন, আমার নামও মামুন, আমার বিশ্বাস তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এবং কি সিচুয়েশন হল তোমার জন্য অ্যাটেস্টেড হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে একটা হল অ্যাটেস্টেড হয়। আমরা প্রত্যেককে হলের স্টুডেন্ট বলে পরিচয় দিতে হয়, কারণ আমাদের সার্টিফিকেট হল থেকে নেওয়া হয়। বললো যে তোমার এটা কারণ এটা লটারির মাধ্যমে হয়, তো তুমি হলে অ্যাটেস্টেড হবা। সে 3 মাস শিবির আমাকে দেখভাল করেছে। দেখভাল করার পরে 3 মাস পর ভর্তি পরীক্ষায় আমি 123তম হয়েছিলাম। আমি বলছি যে কন্ট্রিবিউশনটা ছিল আমি এটা এই জন্য তোমাকে বলছি, এবং আমার সিচুয়েশন হল আমার অ্যাটেস্টেড হয়। আমি সেটা বলছি যে আমি গ্রামে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাম শুনিনি, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখেছি ওনলি ওয়ান কন্ট্রিবিউশন অফ বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির। আজকে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তোমাদের জন্য যে আয়োজন করেছে, ছাত্র শিবির আয়োজন করার আগে তোমাদেরকে একবার বলেছে ইউ হ্যাভ টু ফিল আপ দ্য শিবির ফর্ম দেন ইউ ক্যান জয়েন দ্য রিসিপশন। বলেছে তোমাদেরকে যে তুমি একটা শিবিরের ফর্ম পূরণ করতে হবে, তারপর রিসিপশনে জয়েন করতে হবে। বলেছে তোমাদেরকে বলেনি। তোমরা চাইলেও যে আমাদের বোনটা এখানে আছে, আমরা বোনটা চাইলেও ছাত্র শিবির জয়েন করার সুযোগ নেই। তাহলে ছাত্র শিবির তোমাদেরকে নিয়ে কেন আয়োজন করেছে? তোমরা হয়তো প্রশ্ন করতে পারো যে ভাই ছাত্র শিবির কি মেয়ে বিদ্বেষী? না, ছাত্র শিবির মেয়ে বিদ্বেষী না। ছাত্র শিবির মনে করে একটা মেয়ে তার আলাদা একটা সম্মান আছে, তার একটা স্বকীয়তা আছে।
একটা মাছকে তুমি যদি মনে করো ঠান্ডার মধ্যে যে পানিতে না রেখে তাকে যদি আমি উপরে নিয়ে আসি, রোদ শুকাইতে দিই, তাহলে মনে হয় ভালো হবে। এটা কি মাছের জন্য ভালো হবে? না, ভালো হবে না। আবার একটা মানুষকে মাছের মতো চিন্তা করে তাকে নিয়ে যদি শীতকালে পানিতে রাখো, এটা কি তার জন্য ভালো হবে? না। মাছ যেখানে থাকা সে সেখানে থাকবে, সেটা তার জন্য সম্মানের। মানুষ যেখানে থাকা সেটা সেখানে থাকবে, সেটা তার জন্য সম্মানের। ছাত্র শিবির মনে করে একটা মেয়ে খুবই সম্মানিত, তাকে বাংলাদেশের যত ছাত্র সংগঠন আছে তোমরা জানো, প্রত্যেকটা ছাত্র সংগঠন, যেমন ছাত্রদল বলো, ছাত্র ইউনিয়ন বলো, ছাত্র লীগ বলো, ছাত্র শব্দটা কি কমন জেন্ডার? আমাকে বলো তো তোমরা, ছাত্র শব্দটা কি কমন জেন্ডার? ছাত্রটা কি যদি কমন জেন্ডার হয়, তাহলে ছাত্র ছাত্রী কেন বলে? ছাত্র হচ্ছে ম্যাসকুলিন জেন্ডার, আর ছাত্রী হচ্ছে ফেমিনিন জেন্ডার। কেউ যদি ছাত্রদল হইতে হয়, তাকে একটা মেয়েকে বলতে হয় আমি ছাত্র দলের কর্মী, মানে তুমি ছাত্রী বিসর্জন দিয়ে তোমাকে ছাত্র হইতে হয়। শিবির মনে করে না, তুমি ছাত্রী বিসর্জন দিয়ে আসা দরকার নাই, তোমার জন্য আমাদের প্ল্যাটফর্ম আছে, তুমি সেখানে গিয়ে তুমি প্রধান হও, লিডারশিপ গ্রো করো। আর ছাত্র শিবির যত ধরনের সুযোগ সুবিধা আছে, সকল ধরনের সুযোগ সুবিধা তুমি ছাত্র শিবির থেকে গ্রহণ করো। তুমি যদি স্কিল ডেভেলপমেন্ট করতে চাও, ছাত্র শিবির স্পিকার ফোরাম আছে, সেখানে তুমি স্পিকিং স্কিল দক্ষতা অর্জন করতে পারো। ছাত্র শিবির তুমি যদি লেখক হতে চাও, ছাত্র শিবিরের লেখক ফোরাম আছে, সেখানে কি তুমি লেখক হতে পারো। তুমি যদি ডিবেটিং এর যোগ্যতা অর্জন করতে চাও, ছাত্র শিবিরের ডিবেটিং ফোরাম আছে, সেখানে কি তুমি ডিবেটার হতে পারো। ছাত্র শিবিরের ল্যাঙ্গুয়েজ ক্লাব আছে, সেখানে কি তুমি ল্যাঙ্গুয়েজ এক্সপার্ট হতে পারো। তো সুতরাং ছাত্র শিবিরের সকল ধরনের সুযোগ সুবিধা তুমি চাইলেও গ্রহণ করতে পারো। এই জন্য তোমাদেরকে আমি যেটি বলেছি, তোমরা দক্ষতা অর্জন করো, দক্ষতা কোনো বিকল্প নেই। দ্বিতীয় যে পরামর্শটি দিয়েছিলেন, ড্রিম বিগা, তোমার স্বপ্ন হবে অনেক বড়। আমরা স্বপ্ন দেখি খুবই ছোট। আমার বাবা প্রাইমারি স্কুলের শিক্ষক, আমি মনে করি আমাকে প্রাইমারি স্কুলের শিক্ষক হতে হবে। উইথ ডিউ রেসপেক্ট টু দা ইউর ফাদার, উনি সুযোগ সুবিধা পান না, এই জন্য প্রাইমারি স্কুলের শিক্ষক হয়েছে। কিন্তু তোমার ইউ হ্যাভ হিউজ অপরচুনিটি, তোমার অনেক সুযোগ সুবিধা আছে। তাহলে তুমি কেন প্রাইমারি স্কুলের টিচার হওয়ার স্বপ্ন দেখবা? তুমি স্বপ্ন দেখবা তুমি অক্সফোর্ডের শিক্ষক হবা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবা, ঢাকা মেডিকেলের শিক্ষক হবা, সেই স্বপ্ন তোমাকে দেখতে হবে। এই জন্য ড্রিম বিগা। আমরা সবসময় আমাদের উইকনেসের দিকে তাকাই। আমরা যখন স্বপ্ন দেখি তখন আমাদের উইকনেসের দিকে আমরা সবসময় তাকাই। উইকনেসের দিকে তাকানো যাবে না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে এক একটা উইকনেস দিয়েছেন, আবার প্রত্যেকটা মানুষকে এক একটা স্ট্রেংথ দিয়েছেন। আমরা আমাদের এখানে অভিভাবকরা যারা আছেন, আমরা মনে করি অভিভাবকদেরকে ডিউ রেসপেক্ট টু আওয়ার গার্ডিয়ান্স, সম্মান থেকে বলছি, আমরা মনে করি পাশের বাসার ভাবি মেয়েটা ডান্সে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকে ডান্সে ফার্স্ট হইতে হবে। পাশের বাসার মেয়েটা গানে ফার্স্ট হয়েছে, আমার মেয়েকে গানে ফার্স্ট হইতে হবে। মানে আমরা যত যোগ্যতা আছে, আমি মনে করি আমার মেয়ে আমার ছেলে সকল যোগ্যতা অর্জন করতে হবে। না, আল্লাহ তাআলা আপনার সন্তানকে সকল যোগ্যতা দেয় নাই। আল্লাহ তাআলা আপনার সন্তানকে একটা স্ট্রেংথ দিয়েছে, একটা ক্ষমতা দিয়েছে, সেই স্ট্রেংথটা বের করার দায়িত্ব হচ্ছে আপনার। তোমরা মিস্টার বিনের নাম শুনেছ? মিস্টার বিন অক্সফোর্ডের ছাত্র ছিল। মিস্টার বিন যখন অক্সফোর্ডে ভর্তি হয়, তার খুব স্বপ্ন সে নাটিকা করবে। তো নাটিকা করতে হলে কি করতে হবে? থিয়েটার ভর্তি হতে হবে। পরে সে অক্সফোর্ড থিয়েটারে গিয়ে ভর্তি হয়। অক্সফোর্ড থিয়েটার তাকে একটা ডায়লগ দেয়। সে ডায়লগটা তার মধ্যে জড়তা ছিল, সে কথা বলতে পারতো না। পরে সে যখন ডায়লগ দেয়, সে ডায়লগটা দিতে পারে না। পরে অক্সফোর্ড তাকে কি করছে, থিয়েটার তাকে বের করে দিয়েছে, তোমার দ্বারা নাটিকা হবে না। মিস্টার বিন এখান থেকে বের হয়, চিন্তা করলো আমাকে এমন একটা অভিনয় আবিষ্কার করতে হবে যে অভিনয় কোনো ডায়লগ দিতে হবে না। মিস্টার বিন পরবর্তী 3 বছরের মাথায় এমন একটা অভিনয় আবিষ্কার করলেন, এমন বিশ্বনন্দিত হলেন, পরবর্তী অক্সফোর্ড থিয়েটার তাকে নিয়ে পুরস্কৃত করেছে। তো সুতরাং তোমার যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথটা কাজে লাগাও। তোমার উইকনেসের দিকে কখনো তাকাবা না। তুমি যদি তোমার উইকনেসের দিকে তাকাও, তাহলে তুমি মনে করবা আল্লাহ তাআলা তোমাকে অনর্থক সৃষ্টি করেছে। একবার একটা ছেলে প্লে বয়, সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, তো ঘুরতে গিয়ে সে তো আর পড়াশোনা করতে পারে না। তো বয়স পার হয়ে যাচ্ছে, বিয়ে শাদীতে করতে হবে। পরে বিয়ে করার জন্য সে তার বন্ধুকে বলল, বন্ধু চলো একটা মেয়েকে দেখতে যাবো। সে চিন্তা করলো যে নিজে যদি ইনকাম করি না, এমন একটা মেয়ে বিয়ে করতে হবে যে মেয়ে চাকরিজীবী, তার ইনকাম দিয়ে আমি চলতে পারি। তো পরবর্তীতে বন্ধুকে বলবো, বন্ধু চলো একটা মেয়ে দেখতে যাবো। বন্ধু তো ভাবছে যে সে সবসময় সুন্দরী মেয়েরা তার পিছনে ঘুরে, তো সুতরাং এমন বিশ্ব সুন্দরী তার সে দেখতে যাচ্ছে, দেখার তার খুব শখ। গিয়ে দেখে মেয়েটা কালো। তো বন্ধু, মেয়ে তো কালো, তো যা বেটা, নদীর জল গোলা ভালো, আর জাতের মেয়ে কালো ভালো। একটু পরে গিয়ে দেখে যে মেয়েটা টেরা। তো বন্ধু, মেয়ে তো টেরা, তো যা বেটা, এটা লক্ষ্মী টেরা। মানে তার যত উইকনেস আছে, উইকনেস গুলো স্ট্রেংথে পরিণত হয়েছে শুধুমাত্র তার যোগ্যতার কারণে। তো সুতরাং তোমাকে এমন একটা যোগ্যতা অর্জন করতে হবে, তোমার যে উইকনেস গুলো আছে এই উইকনেস গুলো তোমার স্ট্রেংথে পরিণত হবে। তারপর তৃতীয় যে পরামর্শ দিয়েছেন সেটি হচ্ছে
বি ইন্ডাস্ট্রিয়াল, তোমাকে পরিশ্রম করতে হবে, তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হবে। মনে রাখবা যে পরিশ্রম, তার পরিশ্রমিককে কখনো খালি হাতে ফেরায় না, কখনো খালি হাতে ফেরায় না। আমি তোমাদের একটা এক্সাম্পল দিই। একবার একটা অঞ্চলে একটা মন্দির বানালো, মন্দির বানাবে তারা, চিন্তা করলো। তো মন্দিরের জন্য কি লাগে? মূর্তি লাগে। তো মূর্তি বানানো লাগবে, পাথর লাগবে। তো তারা চিন্তা করলো একটা পাথর লাগবে। পাশের গ্রামে শুনছে একটা সুন্দর পাথর আছে, বড় একটা পাথর। পাথরের কাছে গিয়ে বলে, পাথর সাহেব, আপনাকে আমরা একটু নিব, আপনাকে নিয়ে আপনাকে মন্দিরে রাখবো, সবাই এসে আপনাকে সেলুট করবে, সালাম করবে, প্রণাম করবে। সে বলছে খুব ভালো কথা। তো বলছে আমাকে কি করতে হবে? বলতে আপনাকে নিয়ে আমরা 6টা মাস 10 জন মিলে একটু ভাঙচুর করবো, কাটবো, ঘষবো, মাজবো, তারপরে মূর্তি বানাবো, তারপরে গিয়ে মন্দিরে রাখবো। সে বলেছে না না, এই 6 মাস আমি কষ্ট করতে পারবো না, এটা ছাড়া অন্য কোনো ওয়ে আছে কিনা? বলে না না, আপনাকে এভাবে রাখলে তো কেউ আপনাকে সালাম করবে না। তখন তার পাশে অবহেলিত একটা কালো পাথর আছে। কালো পাথর বলে, স্যার আমাকে নিয়ে যান। বলছে তোমাকে নিবো? স্যার আমাকে কাটেন, ঘষেন, মাজেন, কোনো সমস্যা নেই। পরে কালো পাথরটা নিয়ে 6 মাস তাকে কেটে ঘষে মেজে মন্দিরে রাখলো মূর্তি হিসাবে। সবাই এসে তাকে প্রণাম করে, নারিকেলে পানি ঢালে, দুধ ঢালে। তখন মন্দির কর্তৃপক্ষ দেখলো বিশাল লাইন নারিকেল নিয়ে, প্রত্যেক হাতে এক একটা নারিকেল। তো দেখতে পাচ্ছে নারিকেল যদি দেয়ালে ভাঙে তাহলে দেয়াল আর থাকবে না। তখন তারা চিন্তা করলো ওই যে কালো সাদা পাথর, তাকে কি অফার দিতে পারি। পরে এই সাদা পাথর কাছে, সাদা পাথর সাহেব, আপনার জন্য একটা চাকরি পেয়েছি। কি? কোনো কাটা ঘষা আছে না? কোনো কাটা ঘষা কিচ্ছু নেই, শুধু আপনার গায়ে নারিকেল ভাঙবে। তো চমৎকার বিষয় তো, তাহলে আমাকে নিয়ে যাও। পরে নিয়ে মন্দিরের মুখে তাকে রাখে, সবাই এসে নারিকেল ভাঙে, আর নারিকেলের পানিটা নিয়ে ওই কালো মূর্তির উপর ঢালে। সে বলছে ঘিরি বেটা, এই কালো মূর্তি, কেউ তাকে কোনো পাত্তা দিত না, তাকে কেউ সম্মান করতো না, সেলুট করতো না, সেলফি তুলতো না। আমার সাথে সবাই সেলফি তুলতো, আমার সাথে বসতো। আর আজকে সবাই আমাকে লাথি মারে, আর নারিকেল ভাঙে, আর নারিকেল পানিটা নিয়ে তার গায়ে ডালে। তখন কালো পাথর বললো, তোমাকে এত সম্মান করছে? তখন কালো পাথর বললো, দেখেন, আপনি তো আজকে আমার সফলতা দেখতে পাচ্ছেন, মানুষ আমাকে প্রণাম করছে, সালাম করছে আমাকে, কিন্তু আমাকে যখন কাটা হয়েছে, আমাকে যখন বসা হয়েছে, আমাকে যখন মাজা হয়েছে, সেটি আমি সহ্য করেছি বলেই মানুষ আমাকে সম্মান করছে। আজকে তুমি যদি মনে করো তুমি কোনো কষ্ট করবে না, পরিশ্রম করবে না, মানুষ তোমাকে সেলুট করবে। আমরা সবসময় বলি তকদিরে যেটা আছে এটা একটা হাদিসের কথা বলে, যে তকদির কখনো পরিবর্তন হয় না। অত শুধু এই তকদির কখনো পরিবর্তন হয় না, এই হাদিসের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না। অত আল্লাহ রাসূল আরেক জায়গায় বলছে মান জাদ্দা ওয়াজাদা, মানুষ যতটুকু ইচ্ছে করে সে ততটুকুই পায়। এবং কোরআনে বলেছে আল্লাহ তাআলা ওয়াল্লাইসা লিল ইনসানু ইল্লা মা সা, মানুষ ততটুকুই পায় যতটুকু সে চেষ্টা করে। এবং কোরআনে আরেকটা আয়াতে বলেছে ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু বিকাউমিন হাত্তা ইউগাইয়িরু বিআনফুসিহিম, আল্লাহ কোন জাতির ভাগ্য পরিবর্তন করে না যতক্ষণ পর্যন্ত ওই জাতি, ওই ব্যক্তি নিজের ভাগ্য পরিবর্তন না করে। তো সুতরাং তুমি মনে করো এমনিই তোমাকে করে ফেলবে না, এই জন্য তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রমের কোনো বিকল্প নেই। তৃতীয় চতুর্থ যে পরামর্শটি দিয়েছেন সেটি হচ্ছে রিড বুক, প্রচুর বই পড়তে হবে, প্রচুর বই। আমরা এখন বই পড়ি, কিন্তু টেক্সট বই বা এ বই না, আমরা পড়ি হচ্ছে ফেসবুক। আমরা যে বুকটা পড়ি ফেসবুক। ফেসবুক তোমরা দেখেছো, ফেসবুক লোগো দেখছো কখনো তোমরা? লোগোটা কেমন? লোগোটা দেখবা মাথাটা এমন। যারা ফেসবুক শুধু ব্যবহার করবা তার মাথাটা সবসময় নিচের দিকে থাকবে, মাথা উপরের দিকে কখনো উঠবে না। কারণ ফেসবুক যিনি তৈরি করেছেন তিনিও পড়াশোনা শেষ করতে পারেন নাই। আর তুমি ফেসবুক, আমরা সোশ্যাল মিডিয়াকে আমরা এখন সেলিব্রিটি মনে করি, আমরা টিকটক সেলিব্রিটি হতে চাই। আগে আমরা দেখতাম সবসময়, এই ছোটবেলা দেখতাম জমিদাররা সুন্দরী মেয়েদেরকে নিয়ে এসে টাকা দিয়ে নাচাইতো। আর আমাদের সমাজে এখন সুন্দরী মেয়েরা নাচে, রিক্সা চালক হতে, মেটল হতে, সবাই তার নাচ দেখে। কি সমাজ আমরা তৈরি করেছি, কি টিকটক আমরা তৈরি করেছি, কি টিকটক আমরা তৈরি করেছি। যত টিকটক যিনি তৈরি করেছে জান ইয়ামিন, তিনি বলেছেন টিকটক ওয়াজ ক্রিয়েটেড ফর আনস্টেবল এন্ড জবলেস পিপল। আমি টিকটক তৈরি করছি পারেন না, তার কোনো কাজ কাম নাই, জবলেস, তার জন্য আমি টিকটক তৈরি করছি। অথচ আমরা টিকটক সেলিব্রিটি হতে চাই। এই জন্য তোমাকে বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে, প্রচুর বই। আল্লামা ইকবাল চমৎকার একটা কথা বলেছেন যে হায় দুনিয়া সে মাকসাদ হায়, এই দুনিয়া আসার উদ্দেশ্য কি? এই দুনিয়া আসার উদ্দেশ্য কি? মাদ্রাসায় ওয়াতান আপনা, বিদ্যালয় হবে আমার দেশ। মর হেদাম কিতাব উসে, পড়তে পড়তে কিতাবের উপর মরে যাব। ওয়ার হেদাম কাপন আপনা, আর কিতাবের যে কাগজ, সে কাগজ হবে আমার দাপনের কাপড়। তো সুতরাং তোমরা ভালো করে বই পড়বা। আমি একবারে শেষ দিকে চলে আসছি। আমার মনে আছে 2014 সালে আমি গিয়েছিলাম তোমার ইন্দোরে, ভারতের মধ্যপ্রদেশ ইন্দোরের রাজধানীতে। সেখানে
একটি চিড়িয়াখানা দেখতে পেলাম, ডারউইন চিড়িয়াখানা। আসার সময় মুম্বাইতে ডারউইন একটা চিড়িয়াখানা দেখতে পেলাম। তো চিড়িয়াখানায় একটা বড় বড় 3টা মূর্তি দেওয়া আছে, বড় বড় মূর্তি মুখে। একটা মূর্তি 2 চোখে হাত, একটা মূর্তি 2 কানে হাত, একটা মূর্তি মুখে 2 হাত। তা আমি বুঝতে পারছিলাম না কি লেখা আছে। আমি জিজ্ঞেস করলাম এখানে কি লেখা আছে। হিন্দিতে লেখা আছে নিচে। তো চোখে 2 হাত মানে আমি খারাপ কিছু দেখবো না, কানে 2 হাত মানে আমি খারাপ কিছু শুনবো না, মুখে 2 হাত মানে আমি খারাপ কিছু বলবো না। আমার তো দাগ কেটেছিল। সত্য কথা, তুমি যদি খারাপ কিছু না দেখো তাহলে তুমি কখন খারাপ কিছু বলবাও না, আর তুমি যদি খারাপ কিছু না বলো তুমি কখন খারাপ কিছু শুনবাও না। সেখানে দেখলাম একটা খাঁচার মধ্যে একটা কিছু বাদাম